বন্ধুরা, আমি আজ থেকে 13-14 বছর আগে জ্যামাইকা গেছিলাম। জ্যামাইকা হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। আপনারা অনেকে হয়তো জানেন যে ওয়েস্ট ইন্ডিজ নামে যে ক্রিকেট টিমটা আছে, এটা অ্যাকচুয়ালি এমন একটা টিম যে ওয়েস্ট ইন্ডিজ নামে কিন্তু কোনো দেশ নাই, টিমটার নাম ওয়েস্ট ইন্ডিজ। আপনারা অনেকেই জানেন। মানে এই ক্যারিবিয়ান কিছু দ্বীপপুঞ্জ আছে বড় বড়, সেইগুলার ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন রাষ্ট্র, ভিন্ন ভিন্ন সরকার, তারা সবাই মিলেই এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলটা করছে। এগুলোর মধ্যে আছে অ্যান্টিয়াগো অ্যান্ড বারবুডা, বারবাদোস, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড ভেনিস, সেন্ট কিটস অ্যান্ড নেইটস, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, এরকম অনেকগুলো ছোটো ছোটো দ্বীপপুঞ্জ নিয়ে এখানকার সিটিজেনরা মিলা, এখানকার ক্রিকেট প্লেয়াররা মিলা এই আপনার ওয়েস্ট ইন্ডিজ টিমটা করছে। তো ওইখানে এই যে দেশগুলোর নাম বললাম, এখানে একটা দেশ হলো জ্যামাইকা। এই জ্যামাইকায় আমি মন্টিয়াগো বে নামে একটা জায়গায় গেছিলাম, একটা ট্যুরিস্ট প্লেস। 10-12 বছর আগের কথা বলতেছি, আমি আর আমার মিসেস। তো ওটা অ্যাকচুয়ালি প্রত্যন্ত অঞ্চল, ট্যুরিস্টরাই আসে। বেশ খুব একটা ট্রান্সপোর্ট নাই, খুব একটা বিদেশি নাই, লোকাল লোকজন, ভারতীয় 2-1 পাইছি, বাংলাদেশি কেউই নাই। বাংলাদেশ সম্পর্কে তারা খুব একটা জানেও না। ওইখানে যাওয়ার পর আমরা যখন রাস্তায় ঘুরতেছিলাম, তখন কেউ যখন জিজ্ঞেস করতো যে তোমরা কোত্থেকে আসছো, যখন বলতাম বাংলাদেশ, আমরা যে আমেরিকার থেকে গেছি সেটা বলি নাই, বা সুইডেন থেকে গেছি সেটা বলি নাই। কারণ আমরা যেখানেই যাই বিদেশে, যখন জিজ্ঞেস করে তুমি কোথাকার, আমরা বলি বাংলাদেশের। আমি কখনোই বলি না আমি সুইডেন থেকে আসছি, কারণ আমি সুইডিশ। আমরা অ্যাকচুয়ালি আই এম নট এ সুইডিশ, আই এম সুইডিশ সিটিজেন। এটা নিয়ে আরেকটা গল্প আছে, সুইডিশ এবং সুইডিশ সিটিজেনের, সেটা আরেকদিন করব। তা আমরা কোথাও বলি না, আমরা বলি আমরা বাংলাদেশি। তো মূল গল্প হলে সেই মন্টিয়াগো বেতে, জ্যামাইকার সেই মন্টিয়াগো বেতে যখন বলতাম যে আমরা বাংলাদেশের, তখন প্রায় প্রত্যেকটা মানে নাগরিক সেখানে বলে উঠতো বাংলাদেশ, ও সাকিব আল হাসান, সাকিব আল হাসান। প্রমিস বন্ধুরা, একদম মন থেকে কথাটা বললাম। তখন বুকটাও ফুলে উঠতো যে সাকিব আল হাসান রে, সেই ক্যারিবিয়ান দ্বীপ কোথায়, আমেরিকা, সেখান থেকে ফ্লাই করে গেলাম নর্থ ক্যারোলাইন, ওখান থেকে প্লেন চেঞ্জ করে জ্যামাইকান এয়ারলাইন্সে গেলাম মন্টিয়াগো বেতে। সেইখানে বাংলাদেশি নাই, বাঙালি নাই, 2-4টে ভারতীয় আছে, কিন্তু বাংলাদেশকে সে চিনল সাকিব আল হাসানকে দিয়ে। কারণ আপনারা জানেন ওখানে ক্রিকেট খুব পপুলার, ওখানে মানুষজন ক্রিকেট খুব দেখতো। সাকিবও ওইখানে খেলে আসছে। তো সাকিব এমন একটা পর্যায়ে ছিল, সেই সাকিব আল হাসান আজকে কোথায়? এর জন্য কে দায়ী? এর জন্য কি কোনো জনগণ দায়ী? আপনারা মার্ক করে দেখবেন, সাকিব সম্পর্কে কেউ যদি কোনো খারাপ কথা বলে, সাকিব কেন এটা করলো, কেন এটা করলো, সাকিব কেন এখানে মারামারি করলো, কেন রাজনীতিতে গেল, কেন আওয়ামী লীগে গেল, তখন দেখবেন একটা দর্শকগুলো আছে, তারা নিচে লেখে সাকিব ভালো ছিল, হ্যান ছিল, ত্যান ছিল। ভাই, অ্যাজ এ প্লেয়ার সাকিব, আমি তাকে মাথার উপরে রাখবো, সারা বাংলাদেশ মাথার উপরে রাখবো। এই সাকিব যদি রাজনীতি না করতো, সাকিব যদি লোভী না হইতো, সাকিবের নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশে লেখা থাকতো। আপনারা যারা সাকিবকে ভালোবাসেন তারা হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। আমি তার খেলোয়াড়ি জীবন নিয়ে কোনো কথা বলছি না। অ্যাজ এ প্লেয়ার সে কতটুকু উপরে ছিল, আমি এই ছোট্ট গল্পটা বলিয়ে বুঝাই দিলাম। কিন্তু ব্যক্তি জীবনে সাকিব কেবল মানুষ ছিল। আপনারা অনেকেই জানেন, অনেক কেলেঙ্কারি, অনেক ধরনের মানে উচ্ছা রটনা তার সম্পর্কে আছে। সাকিব অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা স্বার্থপর মানুষ। সে যদি শুধু খেলোয়াড় থাকতো, আমি আবারও বলি, সে যদি শুধু খেলোয়াড় থাকতো, তাহলে বাংলাদেশের একটি মানুষ ছিল না যে সাকিব সম্পর্কে কোনো বাজে কথা বলবে আর তার প্রতিবাদ কেউ করবে না। সবাই তাকে ভালোবাসতো। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগে যাওয়ার জন্য নয়, তার বিভিন্ন কার্যকলাপে মানুষ তার প্রতি অতিষ্ঠ ছিল। এত লোভী মানুষ পৃথিবীতে অন্তত বাংলাদেশে আর জন্মাইছে কিনা আমি জানি না। যারা পলিটিক্যাল লিডার তাদের কথা বাদ দেন, হি ইজ নট এ পলিটিক্যাল লিডার। আরে ভাই, সে তো পলিটিক্সে ঢুকছে তার সেই কালো টাকাকে সাদা করার জন্য, তো বোঝাই যায়। ওর যে কত টাকা আছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ওর ফ্ল্যাট কেউ দেখছেন? আমি দেখি নাই। ওর ফ্ল্যাটে
যে দারোয়ান ছিল, সেই দারোয়ান ঘটনাচক্রে একসময় আমার উত্তরার বাসার ফ্ল্যাটের দারোয়ান হিসাবে আসছে, সাকিবের বাড়ির ফ্ল্যাটে ছিল। তার কাছে গল্প শুনছে, আলিশান বাড়ি। আমাদের যে রাষ্ট্রপতি আছে ওনার তো জায়গা অনেক বেশি, বিল্ডিংটা তেমন কোনো বড় না। সাকিবের যতটুক বিল্ডিং, ওর মধ্যে সুইমিং পুল, বিলিয়ার্ড রুম, স্নুকার্স রুম, রিডিং রুম, কনভেনার রুম, প্রজেক্টর রুম সব আছে। ওর কাছ থেকে শোন, আমি দেখি নেই ভাই। এটা ডুপ্লেক্স না ট্রিপ্লেক্স হইতেই পারে। সাকিব আল হাসান বাংলাদেশের এত বড় একটা খেলোয়াড়, তারপর সে আইপিএল টাইপিএল খেলে, পিসিএল খেলে, ক্যারাবিয়ান লিগ খেলে, পয়সাই পয়সা, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। সে তো আরও পয়সা কামাইতে পারতো যদি খালি খেলায় থাকতো, কিন্তু না, সে শুধু খেলায় থাকে নাই, তারা আরও পয়সা চাই, তারা অনেক 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 টাকা চাই, যার জন্য সে জুয়ায় লগ্নি করত, যার জন্য সে বিভিন্ন জায়গায় শেয়ার টেয়ার করত, বিভিন্ন রকম অপকর্মের সাথে সাকিব আল হাসান জড়িত হইয়া সাকিব আল হাসানের নামটা হয়তোবা আর 2-4-5 বছর পরে বাংলাদেশের মানুষের মুখেও শোনা যাবে না, কারণ উনি পরিচিত হয়েছেন ক্রিকেট দিয়া। ক্রিকেটই তো সে নাই বাংলাদেশের, এবং ওনার যে বোলিং অ্যাকশন আসছে এখন আইসিসি যে তার উপরে রুলিং দেওয়া হয়েছে, এখান থেকে আবার পরীক্ষা দিয়ে পাশ করে আবার ক্রিকেটও সে খেলতে পারবে কিনা একমাত্র আল্লাহ জানে। এর মধ্যে তার নামে একটা বিরাট মামলা আসছে, সেইটা হইল বাংলাদেশে শেয়ার কেলেঙ্কারি। সেইটা আমি এইটা একটু পড়ি, তাহলে আপনারা বুঝবেন। এটা একদম লেটেস্ট নিউজ, আজকের পত্রিকায় দিছে। এটা 2রা মার্চের নিউজ, পত্রিকার নাম আজকের পত্রিকা। নিউজটা হলো সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান জড়িত। পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজিতে ক্রিকেটার সাকিব আল হাসানের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এতে তার সহযোগী ও নেতৃত্বদানকারী হিসেবে ছিলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী আবুল খয়ের হিরু। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিব, হিরো, তার পরিবারের সদস্য, তাদের প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনার সহ মোট 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে 31,38,00,000 টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC সোনালী পেপারের শেয়ার কারসাজির তদন্ত করে এর সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। এরপরে আরও অনেক কথা লেখা আছে, সেইগুলো লাইভা বললে মূল আলোচনা হলো এইটা। দেখেন, একটার পর একটা মামলা। এর আগে আপনার ব্যাটিং করা নিয়ে তার বিরুদ্ধে অনেক কথাবার্তা উঠছে। কত টাকা দরকার ভাই, একটা মানুষের কত টাকার দরকার হয়? তার যে রেস্টুরেন্ট ছিল ঢাকায়, সেটাও বেদম চলতো। সে কোথাও একটা অ্যাড করলে 1 কোটি টাকা নিত, আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না, সাকিব খানও 1 কোটি টাকা পায় না। সাকিব আল হাসানের একটা অ্যাডে 1 কোটি টাকা পাইতো, তারপরেও তো শিডিউল নেই। আইপিএল খেলে কত টাকা কামাইছে। ও যদি এই পথে থাকতো, ও যদি এই রাজনীতিবিদ না হইতো, ও যদি এই সমস্ত ঝামেলায় না যাইতো, ও ক্রিকেট দিয়া বা তার চেহারা বিক্রি করে যে টাকা পাইছিল, ওই টাকা দিয়ে তার 14 গোষ্ঠী পয়সা খাইতে পারতো। কিন্তু সাকিব বেসিক্যালি লোভী ছেলে। আপনারা যারা সাকিবকে পছন্দ করেন তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সে কেমন লোভী। সে বাংলাদেশে বিয়েটা পর্যন্ত করে নাই, তার দূর অভিসন্ধি। সে আমেরিকা যাবে, আমেরিকান কাউকে বিয়ে করবে, সেখানে তার ছেলেপেলেরা আরামে থাকবে, শেষ জীবনে সে আমেরিকায় থাকবে। কারণ বাংলাদেশে যদি কাউকে সে বিয়ে করতো, তাহলে এইখান থেকে সে যত টাকার মালিকই হোক, ওই আমেরিকাতে যে স্ট্রাগল করে তাকে সেটেলড হইতেও পারতো, নাও হইতে পারতো, কিন্তু সে সেই পথে হাঁটে নাই। সে ডাইরেক্ট আমেরিকান মেয়েরে বিয়ে করছে। আমেরিকান মানে আপনারা জানেন, ওনার ওয়াইফ ডিবি ভাইয়া বাংলাদেশ থেকে গেছিল। এমন কোনো টপ ফ্যামিলির কোনো মেয়ে সে নয়। ডিবি ভাইয়া কারা যায় সেটাও জানেন। তো ওখানে যাওয়ার পর সেই মেয়েটা বড় হয়েছে, তার সাথে পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে। এটা আমি খারাপভাবে নিচ্ছি না, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশে যদি একটা বিয়ে করতে চাইতো, বাংলাদেশে যদি স্থিত হয়ে থাকতে চাইতো, বাংলাদেশে কি এমন কোনো মেয়ে ছিল যে সাকিবের সাথে বিয়ে বসতে চাইতো না, বা যার পরিবার সাকিবের আল হাসানের সাথে বিয়ে দিত না? না, ছিল না। যে কেউ তার শেষ, যত বড় লোকই হোক,
সাকিব আল হাসানের সাথে তার মেয়ে বা বোনকে বিয়ে দিত, কিন্তু সে সেই পথে হাঁটে নাই। কমেন্টে যা দেখলাম তার বাবার সম্পর্কে এক ভদ্রলোক কমেন্ট করছে যে আমি ওই এলাকার লোক, তার বাবা টাকা পয়সা ময়লার থেকে তুলতে পছন্দ করেন। তো এইটা যে লিখছে উনি, সত্য মিথ্যা জানি না, আল্লাহ জানে আর উনি জানে। এটা তো এখন বিশ্বাস হয়, কারণ বাবা যদি এরকম না হয় ছেলে এত লোভী হইতে পারে না। লোভের একটা লিমিটেশনস থাকে মানুষের, সাকিবের কোনো লিমিটেশনস নাই। আপনারা যদি বাইচে থাকেন আরও কত মামলা যে তার নামে হবে। এখন অনেকেই বলতে পারেন উনি আওয়ামী লীগ করতো দিঘা এগুলা করা হয়েছে। না, এটা আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। এটা এই যে সিকিউরিটি এক্সচেঞ্জের মামলা, এরকম মামলা এইগুলো আমরা আগেও পাইতাম, আরও আগেই হয়তো আওয়ামী লীগ করতো বলে এতদিন চাপা ছিল, এখন সেগুলো বেরোবে। তো যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন তাদের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করতেছি, সাকিব সম্পর্কে একটু ভাববেন। খেলোয়াড় সাকিবকে আলাদা রাখেন, মানুষ সাকিবকে আলাদা করেন, তাহলে আপনি খেলোয়াড় সাকিবকে ভালোবাসতে পারেন, মানুষ সাকিবকে কখনো ভালোবাসতে পারবেন না। আমি কিন্তু মানুষ সাকিব নিয়ে কথা বললাম, খেলোয়াড় সাকিবকে এখনও আমি স্যালিউট করি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।